হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে ভারতের যত ফোক পেন্টিং রয়েছে, কলা রয়েছে, শিল্প সংস্কৃতি, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করবো আজকের ক্লাসে। সম্পূর্ণ ক্লাসটা ডেডিকেট করছি হচ্ছে আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি এবং হচ্ছে এসএসসি এক্সামের জন্য। ভালো করে দেখবে এই জায়গাটাতে, এই পেন্টিং রিলেটেড কোয়েশ্চেন বিগত বছরে অনেক এসছে। বিগত বছরে বলতে মানে কি, একবারে 2025 সালে মানে লাস্ট ইয়ারে যে এনটিপিসি হয়েছে, দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন কি বলছে। গণ চিত্রকলা স্থানীয় শিল্পীদের দ্বারা ব্যবহৃত হাতে তৈরি যে ব্রাশটা হতো, সেই ব্রাশটাকে কি বলা হয়? এগুলো ছিল গত বছরের প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, গত বছরের আরআরবি এনটিপিসি 2025-এর, এটা আবার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের। তো আন্ডার গ্র্যাজুয়েট থেকেও এই টপিক থেকে প্রশ্ন এসছে, বলছে ওরলি চিত্রকলায় একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, তার মধ্যে চারটের মধ্যে কোনটা? ঠিক আছে। দেন দেখো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 সালে, গত বছরে ওরলি চিত্রকলা থেকে আবার প্রশ্ন এসছে। তারপরে দেখো বলছে কলমকারি কি জিনিস, দিল্লি পুলিশ, এমটিএস মানে এসএসসির কোয়েশ্চেন। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে, প্রতিটা পয়েন্ট থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো তুমিও পারবে, জাস্ট আজকের ক্লাসটা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ অবধি। দেখো ক্লাসটা লেন্থ কিন্তু বড় হবে, তার কারণ হচ্ছে আমি এই পেন্টিং টপিক থেকে বা শিল্পকলা থেকে ডিটেলড বুঝিয়েছি। যদি কোনো রাজ্যের 6টা পেন্টিং গুরুত্বপূর্ণ থাকে, 6টাই বুঝিয়েছি এবং প্রত্যেকটা পয়েন্ট আমি টাচ করেছি। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু আমি কিপটমো করিনি যে 3টে বোঝালাম 4টে বোঝালাম, ইনস্টলমেন্টের কোনো খেলা নেই। সেই জন্য হচ্ছে পুরো কমপ্লিট আজকের ভিডিওতেই আসবে, দেখতে দেখতে মজাও পাবে, কারণ হচ্ছে পুরনো অনেক পেন্টিং আমরা এখানে দেখব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি এইভাবে রেখেছি। প্রথমে আমরা দেখব থিওরি, কোন রাজ্যে কি কি পেন্টিং রয়েছে এবং তার বৈশিষ্ট্য কি। তারপরে ওই রাজ্য থেকে বা ওই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার রিয়েল কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সেই প্রশ্নগুলো সলভ করব। তাহলে কি হয়ে গেল, থিওরিও হয়ে গেল, আবার হচ্ছে এমসিকিউ হয়ে গেল। তাহলে এইভাবে করে পুরো টপিকটা সুন্দরভাবে আজকের এই ক্লাসটাতেই মুখস্থ হয়ে যাবে, কথা দিলাম। তো চলো শুরু করি। আমরা পেন্টিং গুলো রাজ্য ভিত্তিক দেখবো। সবার প্রথমে দেখবো হচ্ছে ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডের সব থেকে গুরুত্বপূর্ণ যে পেন্টিং গুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে পৈতকার। পৈতকার পৈতকার খুব গুরুত্বপূর্ণ। তাহলে পৈতকার দেখলেই হচ্ছে ঝাড়খণ্ড। আর এটা কি, একটা পেন্টিং যেটা তোমার হচ্ছে আম্বদুবি নামক একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে প্রচলিত। ঠিক আছে, ভয় পেও না, বাংলাও রেখেছি আমি। দেখো বলছে পৈতকার পেন্টিং আম্বদুমি ভিলেজে, ঝাড়খণ্ডের খুব বিখ্যাত। আর এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এটা হচ্ছে একটা লোকো পেন্টিং, মানে হচ্ছে ফোক পেন্টিং। সুতরাং যদি ফোক পেন্টিং হয় ভাই, এখানে তোমার হচ্ছে কি হয় না, যে রংটা ব্যবহার হয়, সেই রংটা হচ্ছে পাথর থেকে, তোমার পাতা থেকে, একেবারে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে উপজাতিরা করে থাকে, উপজাতিরা একে রাখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে স্ক্রল ভিত্তিক। স্ক্রল পেন্টিংটা ভালো করে দেখো। দেখো এই যে স্ক্রল, বিভিন্ন লম্বা একটা তোমার হচ্ছে কাপড়ের মতন একটা তোমার থাকবে, সেই কাপড়ের মধ্যে হচ্ছে তোমার পেন্টিং করা থাকবে, এগুলোকে বলা হয় স্ক্রল। ঠিক আছে, যেমন গামছা বলতে পারো, গামছার মতন যেমন হচ্ছে মনে একটা কাপড়, সুতির একটা কটনের কাপড় থাকবে, সেখানে পেন্টিং করা থাকবে। পেন্টিং এর রংটা থাকবে একেবারে প্রাকৃতিক বা ন্যাচারাল থাকবে। এবং যেহেতু এটা হচ্ছে প্রাচীন কালের একটা ঐতিহ্যপূর্ণ একটা তোমার পেন্টিং, আর এখানে পেন্টিং এর বিষয়বস্তু থাকবে হচ্ছে পৌরাণিক কাহিনী, উপজাতি জীবনযাপন। দেখো এখানে দেখো উপজাতি জীবনযাপন মানে হচ্ছে উপজাতীয় মেয়েরা কলসি নিয়ে জল ভরতে গেছিল বা ফিরছে, সেই রকম চিহ্ন। একবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপজাতীয় জীবনযাপন। পরবর্তীতে জীবনের যে গল্পগুলো, সেগুলো চিত্রায়িত করা হয়। নাম কি পৈতকার পেন্টিং, আম্বু দুবি ভিলেজ, ঝাড়খণ্ড। এবং ঝাড়খণ্ড ছাড়াও তার সংলগ্ন অঞ্চলগুলোতেও কিন্তু এই পেন্টিং প্রচলিত। যেমন হচ্ছে বিহার, অবশ্যই হয়, বিহার ভেঙে ঝাড়খণ্ড বেরিয়েছে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের সাথে সব থেকে বড় দৈর্ঘ্য হচ্ছে সে পশ্চিমবঙ্গে রয়েছে। এবং হচ্ছে তোমার হচ্ছে ওড়িশা। তো এই সমস্ত জায়গাতে হচ্ছে পৈতকার পেন্টিং হয়। তো পৈতকার পেন্টিং মুখস্থ গেছে দেখো, ঝাড়খণ্ডের আম্বুদুবি ভিলেজ। এবার ঝাড়খণ্ডেরই আরেকটা রয়েছে, ঝাড়খণ্ডের আর একটা পেন্টিং রয়েছে। কি পেন্টিং? এটাকে বলা হয় জাদোপাটিয়া। কি বলা হয়? জাদোপাটিয়া। সুতরাং এই জাদোপাটিয়া, এটা কি? জাদোপাটিয়া হচ্ছে যে কারিগররা একটা তৈরি করে জাদো নামক একটা জিনিস, যেটাকে জাদোপাটিয়াও বলতে পারি। এটাও হচ্ছে স্ক্রল ভিত্তিক। তার মানে এখানে তাকাও ভালো করে দেখো, এটা হচ্ছে একটা স্ক্রল ভিত্তিক। তার মানে ওই রকম স্ক্রল ভিত্তিক মানে হচ্ছে তোমার একটা তোমার সুতির একটা তোমার কটনের একটা তোমার পেপার মানে কাপড় থাকবে, সে কাপড়ের মধ্যে প্রাকৃতিক রং দিয়ে এই ধরনের উপজাতীয় লোক সংস্কৃতি, সেই জীবনযাপন তারা পেন্টিং করবে। সেই পেন্টিংটাকে একটা ধরন বলা হয় জাদোপাটিয়া। ঠিক আছে, কি বলা হয়? জাদোপাটিয়া। প্রাকৃতিক কালি ব্যবহার করে রং দিয়ে করা হয়। তো জাদোপাটিয়াও হচ্ছে এক ধরনের চিত্রকর্ম, যেটা ঝাড়খণ্ডে খুব বিখ্যাত। আর এখান থেকেই প্রশ্ন আসছে, চলো সাথে সাথে প্রশ্নগুলো দেখে নিই কি বলছে। বলছে পৈতকার চিত্রকর্ম কোন সংস্কৃতির প্রতীক, মানে কোন রাজ্যের একটা চিত্রকর্ম। তো কোন রাজ্যের? ঝাড়খণ্ডের। অপশন নাম্বার এতেই রয়েছে ঝাড়খণ্ডের পৈতকার পেন্টিং, জাস্ট দেখলাম। এরপরে
চলো দেখি, বলছে যাদবপাটিয়া। এই যাদবপাটিয়া কোথাকার? জাস্ট জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যাদবপাটিয়া হচ্ছে ঝাড়খণ্ডের। এবারে বলেছে যাদবপাটিয়া ঝাড়খণ্ড রাজ্যের জনপ্রিয় এটি কি? এটা হচ্ছে একটা মিউজিক, ডান্স, পেন্টিং নাকি স্কাল্পচার? তো এটা অবশ্যই পেন্টিং, জাস্ট পেন্টিং পড়ছি, পেন্টিং হবে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো ঝাড়খণ্ড টপকে দেখবো হচ্ছে তোমার হচ্ছে বিহার। বিহার রাজ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পেন্টিং, আর তোমরা পেন্টিং পড়ো আর না পড়ো তোমরা খুব ভালো মতন জানো যে বিহারের একটা খুব উল্লেখযোগ্য চিত্রকর্ম রয়েছে, নাম হচ্ছে মধুবনী আর্ট। মধুবনী আর্ট হচ্ছে এই রকমের, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধুবনী আর্ট। এবার মধুবনী আর্ট কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রথম পয়েন্ট 1 পয়েন্ট 2 3 এভাবে করে মনে রাখবো। প্রথমত মধুবনী কোথায়? বিহারে। বিহারের কোথায়? মিথিলা প্রভিন্স বা মিথিলা এলাকাতে রয়েছে। মিথিলা কোথায়? বলবে নেপাল বর্ডার, মানে হচ্ছে বিহারের একেবারে উত্তর দিকে, নেপালের যে আশেপাশে এলাকাটা উত্তর বিহারে মিথিলা এলাকাতে হচ্ছে মধুবনী, খুব বিখ্যাত এক। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে সাধারণ বিষয়বস্তু কি, এখানে হচ্ছে পৌরাণিক হিন্দু শাস্ত্রীয় যে সমস্ত দেবদেবী তাদের চিত্রকর্ম থাকে, যেমন শ্রীকৃষ্ণ, রাম, দুর্গা, লক্ষ্মী, শিবের মতন এই সমস্ত হিন্দু ধর্মীয় যে চিত্র রয়েছে বা ক্যারেক্টার রয়েছে সেই দেব দেবীর চিত্র চিত্রায়িত থাকে এখানে। মধুবনী পেন্টিং, মিথিলা প্রভিন্স, বিহার। আরেকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে, 2007 সালে এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছিল, মানে জিআই ট্যাগ, হ্যাঁ জিআই ট্যাগ পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে 2007 সালে। ঠিক আছে, আর ছবি দেখতে পাচ্ছ এনার, ইনি হচ্ছেন সীতা দেবী। ইনি কি? ইনি হচ্ছেন সীতা দেবী, একজন খুব গুরুত্বপূর্ণ, সীতা দেবী খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিহারের একজন তোমার হচ্ছে মধুবনী পেইন্টার। মধুবনী পেইন্টার, তাকে সম্মানও জানানো হয়েছে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, মানে বিহার সরকারের তরফ থেকে। তো সীতা দেবী যদি জিজ্ঞাসা করা হয়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, তো পরিষ্কার ভাষায় যদি বলা হয় সীতা দেবী কোন পেন্টিং এর সাথে যুক্ত, বিহারের মধুবনী পেন্টিং এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, হলো মধুবনী। তারপরে আমরা দেখবো, এই দেখো মধুবনী পেন্টিংটা হচ্ছে এরকম, রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণের, এটা হচ্ছে মধুবনী, একেবারে সুন্দর করে দেখে নাও, খুব ভালো একেবারে। ঠিক আছে, চলো নেক্সট, মঞ্জুষা পেন্টিং। মঞ্জুষা পেন্টিং এটাও ভাই বিহারের, এটাও হচ্ছে তোমার বিহারেরই একটা পেন্টিং, মঞ্জুষা পেন্টিং। তো এখানে হচ্ছে ফোকলোর, মানে হচ্ছে তোমার প্রাচীন যে লোকশিল্পগুলো রয়েছে সেই লোকশিল্প বা লোক সাহিত্যের যে চরিত্র, সেই চরিত্রগুলো, মানে হচ্ছে লক্ষিন্দর, বেহুলা, মনসার যে কাহিনী, তো বেহুলা এবং মনসার কাহিনী চিত্রায়িত থাকে। ঠিক আছে, বেহুলা বিশহরী সেই লোক কাহিনী মনে আছে, আমরা খুব ভালো মতো জানি, ছোট্টবেলা থেকে এই কাহিনী পড়ে আসছে। তো এই চিত্র বা এই গল্পটাকে চিত্রের আকারে পেন্টিং, মানে পেন্টিং এর আকারে তুলে ধরা হয়, এই ধরনের পেন্টিংটাকে বলা হয় মঞ্জুষা আর্ট বা মঞ্জুষা পেন্টিং, যেটা বিহারে খুব প্রচলিত রয়েছে। ঠিক আছে, অনেক সময় এটাকে সাপের চিত্রকর্ম বলা হয় বা স্নেক পেন্টিংও বলা হয়। তাহলে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে স্নেক পেন্টিং নিম্নলিখিত কোন চিত্রকর্মকে বলা হয়, তুমি বলবে মঞ্জুষা পেন্টিং। এবার মঞ্জুষা পেন্টিং কোন রাজ্যে? বিহারে খুব গুরুত্বপূর্ণ। কোন কাহিনী চিত্রায়িত থাকে? বেহুলা, লক্ষিন্দর, মনসার কাহিনী হচ্ছে চিত্রায়িত থাকবে। আর পেন্টিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মঞ্জুষা পেন্টিং এর ছবি, স্নেক পেন্টিং। পরবর্তী বিহারেরই আর একটা, আগে তো বলবো আমি, ভালো করে ছবিটা দেখো, সুন্দর করে ছবি দেখলে কি মনে হয়, মনে থাকবে আমাদের। ছবিটা ভালো করে দেখো, কেউ একজন হচ্ছে, আগের কালে যে সমস্ত গাড়ি হতো, ঘোড়ায় চড়াই গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি হতো, সেই ঘোড়ায় টানা গাড়িতে করে সে শহর থেকে হয়তো দূর কোথাও যাচ্ছে, কোনো বাজারে যাচ্ছে, কোনো মার্কেটে যাচ্ছে, ব্যবসা করতে, বাণিজ্য করতে যাচ্ছে, বা ফিরছে বাড়িতে, এই একটা চিত্র। আর একটা চিত্র দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো, দেখো গ্রামের মেয়েরা হচ্ছে তারা নিজের কাজকর্ম করছে। এইদিকে দেখো, এইখানে পেন্টিংটা, এখানে পেন্টিংটা দেখতে হচ্ছে হাতিতে করে যাত্রা করছে। তার মানে আমি বোঝাতে চাইছি এই পেন্টিংটার নাম হচ্ছে, এই পেন্টিংটার নাম হচ্ছে পাটনা কলম পেন্টিং। আবার রিপিট করছি, পেন্টিংটার নাম হচ্ছে পাটনা কলম পেন্টিং। পাটনা কলম পেন্টিং। এবার পাটনা থেকে তো নাম মনেই থাকবে যেটা বিহারের, এই পেন্টিংটা বিহারের। এবার জিজ্ঞাসা করতে পারে পাটনা কলম কি জিনিস, এটা পাটনা কলম, এটা একটা পেন্টিং, এটা একটা কি মিউজিক নয়, কিছু না, এটা একটা পেন্টিং। ঠিক আছে, আচ্ছা এর ইউনিকনেস কোথায়? এটা হচ্ছে তোমার ব্রিটিশ আমলে, ইংরেজদের সময়, মোটামুটি ওই 1700 থেকে হচ্ছে 1900 শতকের মধ্যে ইংরেজদের সময় খুব বিখ্যাত হয়ে পড়ে হচ্ছে পাটনা কেন্দ্রিক অঞ্চলে। সেই জন্য এটাকে বলা হয় পাটনা স্কুল অফ আর্ট, মানে পাটনা স্কুলে বা পাটনার কেন্দ্রিক হচ্ছে এই পেন্টিংটা। এর বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার
মুঘলদের সময় যে পেন্টিং গুলো হতো না, সেগুলো হচ্ছে কি মানে কি বলবো তোমার হচ্ছে রাজকীয় পেন্টিং থাকতো, রাজা শিকারে যাচ্ছে বা রাজমহলের অন্দরমহলের জিনিসগুলো দেখানো হতো, মানে রাজকীয় একটা ব্যাপার ছিল সেই পেন্টিং এর মধ্যে, রাজতন্ত্রকে তুলে ধরতো। কিন্তু এই পাটনা কলমের পেন্টিং এর বিষয়বস্তু হচ্ছে একেবারে লোক পেন্টিং, মানে লোক বিষয়গুলোকে তুলে ধরতো, মানে কোনো বাজারের চিত্র বা মনে করো পালকি বাহক পালকি নিয়ে যেছে সেই চিত্র, মানে এই ধরনের জনসাধারণ সাধারণ মানুষের জীবনযাপনকে তুলে ধরা হচ্ছে পাটনা পেন্টিং এ। এটাই হচ্ছে এর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর যেহেতু এটা ব্রিটিশ আমলে খুব বিখ্যাত হয়েছিল পাটনা কেন্দ্রিক, সেই জন্য পাটনা কলম বলা হয় এবং এটাকে কোম্পানি পেন্টিং নামেও পরিচিত করা হয়েছে, কোম্পানি পেন্টিং বা পাটনা কলম। ঠিক আছে। রং কি ব্যবহার করা হচ্ছে, বহু সূক্ষ্ম তুলির কাজ রয়েছে, মাটির রং ব্যবহার করতো, কাজলি সহি, কাজলি সাহি, সেই মানে কালি, প্রদীপের কালি, মানে প্রদীপের ওপরে রেখে পাত্র রেখে সেই কালিটা পড়তো, সেটাকে কালো রং হিসেবে তারা ব্যবহার করতে পাটনা কলমে। তাহলে এতগুলো পয়েন্ট বললাম, পরপর পরপর মনে থাকে যেন, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, পাটনা কলম চিত্রগুলো ভালো করে দেখে নাও। পরবর্তী বলবো টিকুলি আর্ট। টিকুলি আর্ট এটাও বিহারের খুব বিখ্যাত। টিকুলি আর্ট এটা হচ্ছে তোমার বিহারের আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি টিকুলি আর্ট কেন নাম হয়েছে, তার বলছে এই পেন্টিংটা হচ্ছে একটা মিনিয়েচার পেন্টিং, ছোট্ট একটা তোমার হচ্ছে জায়গাতে আঁকা, ছোট ছোট জায়গাতে ছোট ছোট তোমার হচ্ছে পেপার কেটে সেখানে হচ্ছে পেন্টিং করা হতো, এটাকে বলতে টিকুলি আর্ট। আর টিকুলি মানে কি, টিকুলি মানে হচ্ছে মেয়েদের যে কপালে বিন্দি পরে না, টিপ পরে, সেইটাকে ছোট্ট, যেমন টিপটা ছোট হয় তেমনি হচ্ছে ছোট জায়গাতে এই পেন্টিং গুলো করা হতো, সেই জন্য ওই টিপের সাথে কম্পেয়ার করে এটাকে নাম দেওয়া হচ্ছে টিকুলি আর্ট। এটা হচ্ছে বিহারের, এটা কোথায়, বিহারের পেন্টিং হচ্ছে টিকুলি আর্ট। ঠিক আছে। আচ্ছা, একজন টিকুলি আর্ট, বিখ্যাত টিকুলি আর্ট ব্যক্তি নাম হচ্ছে পদ্মশ্রী প্রাপ্ত উপেন্দ্র মহারথী। নাম মনে রাখবে, উপেন্দ্র মহারথী, যেমন সীতা দেবীর নাম বললাম তোমার মধুবনী পেন্টিং এর সাথে, সেমনি হচ্ছে তোমার তেমনি হচ্ছে উপেন্দ্র মহারথী। 1 নম্বর। 2 নম্বর ব্যক্তির নাম হচ্ছে অশোক কুমার বিশ্বাস। এক হচ্ছে অশোক কুমার বিশ্বাস, 2 নম্বর হচ্ছে উপেন্দ্র মহারথী। এরা হচ্ছে টিকুলি চিত্রের একজন বিখ্যাত, মানে বিখ্যাত হচ্ছে তোমার পেইন্টার। ওকে, নাম মনে থাকবে, গুরুত্বপূর্ণ, টিকুলি আর্ট হলো। আচ্ছা, এবার দেখো প্রশ্ন জিজ্ঞাসা করছে, বলছে বিহারের নিচের কোনটি বিহারের একটা ঐতিহ্যবাহী লোকচিত্রের শৈলীর উদাহরণ হতে পারে, কোনটা হতে পারে, কলমকারী তো হবে না, মধুবনী ইজ দ্য কারেক্ট আনসার, মধুবনী হবে। এবার যদি জিজ্ঞাসা করি মধুবনী বিহারের কোথায়, তুমি বলবে বিহারের এই তো বললেন মিথিলা প্রভিন্সে, মিথিলা মানে নর্থ বিহার, নেপালের বর্ডারের কাছে। তাও আবার বেশি পুরনো কিন্তু, কবেকার কোশ্চেন, 2025 সালের আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন। এই কোশ্চেন গুলি কঠিন লেগেছিল ছেলেপেলেদের, বাচ্চারা পরীক্ষা দিয়ে এসে বলছে যে কি কঠিন প্রশ্ন, এই প্রশ্নগুলি এসছে। সুতরাং এই প্রশ্নগুলো যদি আবার রিপিট হয়, এখান থেকে যদি অন্য প্রশ্ন আসে এই টপিক থেকে, এই কোশ্চেন গুলো যাতে তোমাদের কমন বলে মনে হয়, সহজ বলে মনে হয়, পরীক্ষায় করে আসবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই 0 to Pro ব্যাচ, যেটা 6.0 অলরেডি আমাদের চলছে। প্রত্যেকদিনই তোমাদের আমি বলি, আরেকবার বলে রাখছি যে আমাদের হচ্ছে অনেকগুলো ব্যাচ রয়েছে, প্রত্যেকটা ব্যাচের মধ্যে আমি বলবো কম্বোটা নিতে, কম্বোটাই হচ্ছে সব থেকে বেশি আর কি তোমার উপযোগ্য বলে মনে হয়, এবং আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি কম্বোতে তুমি সব পাবে, সব A to Z পাবে। ঠিক আছে। আর এখানে পুলিশ ব্যাচ যদি তোমার মনে হয় যে না আমি শুধু পুলিশের জন্যই প্রিপারেশন করব, তাহলে পুলিশ রয়েছে। ঠিক আছে। আর হচ্ছে এখানে এখানে কি পাবো আমরা, 2 বছরের একটা ভ্যালিডিটি পাচ্ছি, তার মানে 2 বছর বাড়িতে বসে মোবাইল ফোনে লাইভ ক্লাস তুমি করতে পারছো, কোথাও যেতে হবে না, নিজের সময় মতো নিজে করো। ঠিক আছে, পিডিএফ পাচ্ছ, লাইভ ক্লাস থাকছে, আমাদের সাথে ইন্টারাকশন করতে পারছো, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার পাচ্ছ, আর কি চাই ভাই, আর কিছুই নেই। তাহলে এবার নাম্বার, এই যে নাম্বারটা দেখো, নোট ডাউন করো আর হচ্ছে কল করে নাও। এবার আমরা দেবো মধ্যপ্রদেশ। এবার বিহার থেকে যখনই তুমি মধ্যপ্রদেশে আসবে, তখন তোমার মাথায় মনে রাখতে হবে মধ্যপ্রদেশের ভূপ্রকৃতিটা কেমন। মধ্যপ্রদেশ হচ্ছে দুটো বড় বড় পাহাড় দ্বারা আর কি, মানে পুরোটাই আর কি তোমার হচ্ছে ভারতবর্ষের মালভূমি এলাকার মধ্যে পড়ে, সেন্ট্রাল ইন্ডিয়াতে, যেমন সাতপুরা পর্বত রয়েছে। তো পর্বতের মাঝখানে গুহা দেখা যায় প্রচুর পরিমাণে, এবং গুহাতে মানুষ থাকতো প্রাচীনকালে, একদম প্রাচীনকালে, প্রস্তর যুগে, নব্য প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, এই যে যখন নাকি তোমার পাথর যুগগুলো চলছিল, মানুষ হচ্ছে চাষবাসও করতে পারতো না, গুহাবাসী ছিল, সেই সময় মানুষ গুহাতে থাকতো এবং গুহার চিত্রের মধ্যে তোমার দেয়ালের মধ্যে পেন্টিং করে রাখতো, চিত্র এঁকে রাখতো, এবং যে প্রাকৃতিক রং ব্যবহার করে, তখন কোথায় রং। ঠিক আছে। তো এই রকম, তো এমনই একটা কেভ পেন্টিং বা গুহা চিত্র হচ্ছে উদাহরণ, মনে রাখবে ভীমবেটকা কেভ পেন্টিং। অনেক সময় একেবারে পুরোপুরি ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে বসে, ভীমবেটকা কোথায় পাওয়া যায়, মধ্যপ্রদেশে পাওয়া যায়। তো ভীমবেটকার গুহার মধ্যে যেই চিত্র পাওয়া গেছে সেগুলোকে বলা হয় ভীমবেটকা কেভ পেন্টিং। ভীষণ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার দেয়। যেমন এটা মধ্যপ্রদেশের
রায়সেন জেলাতে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? রায়সেন জেলাতে। এবং এটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালার মধ্যে অবস্থান করছে এই কেপটা। এটা হচ্ছে তোমার কত বছরের পুরনো জানো তো? বহু বছরের পুরনো। বলছে এইটা হচ্ছে তোমার মধ্যপ্রস্তরের যুগ, মেসোলিথিক এরাতে। তাহলে ভেবে দেখো কত বছরের পুরনো এই কেপটা। এই কেপটা ইতিহাসের দিক থেকে ভারতবর্ষের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেই জন্য এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করেছে 2003 সালে। 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। আর এই পুরো কেবের মধ্যে অনেক একাধিক গুহা রয়েছে। আর গুহাগুলোর প্রত্যেকটা দেয়ালে দেয়ালে চিত্র পাওয়া গেছে। আর চিত্রগুলো প্রথম আমাদের সামনে তুলে ধরেছিল 1957-58 সাল নাগাদ ডক্টর VS ওয়াকাঙ্কর। আবার বলছি নামটা মনে মনে উচ্চারণ করে নাও, VS ওয়াকাঙ্কর। কি নাম বললাম? VS ওয়াকাঙ্কর। তো VS ওয়াকাঙ্কর 1957-58 সালে হচ্ছে তোমার এই চিত্রগুলো মানুষের সামনে নিয়ে এসছেন। আর এটা 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে পেন্টিংগুলো, এই পেন্টিং এর মধ্যে যে রং ব্যবহার করতো সেই রংটা হচ্ছে সাদা এবং লাল। এই দুটো রঙই ম্যাক্সিমাম ব্যবহার করে। এখনই ছবি দেখাও ভালো করে বুঝতে পারবে, সাদা এবং লাল রং। আচ্ছা, চিত্র এখানে যে গুহাগুলো রয়েছে, অনেকগুলো গুহার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে গুহাটা তার নাম হচ্ছে জু রক। জু রক, এই জু রক শেল্টার বলা হয়, জু রক। এখানে প্রচুর পরিমাণে ছবি একসাথে পাওয়া গেছে, অনেকগুলো প্রাণীর ছবি। তার কারণ প্রাচীন আমলে মেসোলিথিকেরা, মধ্যপ্রাচ্য যুগ, মানুষের সভ্যতা বিকশিতই হয় নাই। মানুষ হচ্ছে গুহাবাসী ছিল, শিকার করতো, ধরতো, মারতো, খেত। ঠিক আছে, এই ছিল তাদের সমাজ জীবন। তো সেইখানে হচ্ছে তারা শুধু প্রাণীদের ছবি আঁকতো, প্রাণীদের শিকার করতো, প্রাণীদের ছবি আঁকতো, আশেপাশে তার কাউকে দেখতে পারতো না। ঠিক আছে, তো তারই এক্সাম্পল হচ্ছে এইটা। এই দেখো বললাম লাল রং, লাল রঙের পেন্টিং ভীমবেটকা কেভ পেন্টিং। তারপর হচ্ছে সাদা রং ব্যবহার করা হতো, সাদা রঙের কেভ পেন্টিং ভীমবেটকা রক পেন্টিং। কোথায়? না মধ্যপ্রদেশে বিখ্যাত। ঠিক আছে, এবার মধ্যপ্রদেশ আর একটা কেভ পেন্টিং রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে বাঘ পেন্টিং। এটাও মধ্যপ্রদেশেই। এটাও কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশেই অবস্থান করছে। বাঘ পেন্টিং ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর গুহাতে অবস্থান করছে রংমহল। সেখানে হচ্ছে এটা কিন্তু এজে অনেক কম, এজ অনেক কম। কারণ হচ্ছে মেসোলিথিকেরা, ভীমবেটকা অনেক আগের, অনেক পুরনো, তার অনেক হচ্ছে নবীনতম হচ্ছে এইটা। পেন্টিংটা ভালো করে দেখো, কার ছবি এটা? গৌতম বুদ্ধের ছবি। সুতরাং হচ্ছে গৌতম বুদ্ধ জন্ম লাভ করেছে, তারপরে হচ্ছে তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ হয়েছে, তার হচ্ছে বাণী ছড়িয়েছে, সুতরাং গৌতম বুদ্ধের পেন্টিং আঁকা হয়েছে। তো সুতরাং এর বয়স অনেক কম তোমার ভীমবেটকার তুলনাতে। তাহলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন আসতে পারে বাঘ পেন্টিং কোন রাজ্যে? উত্তর হবে মধ্যপ্রদেশে। তারপরে বলবে যে বাঘ পেন্টিং মানে বাঘ কেভের ভিতরে বা বাঘ গুহার ভিতরে যে দেওয়ালের মধ্যে চিত্র পাওয়া গেছে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সেই চিত্রগুলো ছিল বা বিষয়বস্তু কি? তাদের চিত্রের বিষয়বস্তু হচ্ছে চমৎকার গৌতম বুদ্ধ এবং হচ্ছে জাতকের কাহিনী পাওয়া যায়। এইটাই তো ইম্পর্টেন্ট পরীক্ষায়। তার মানে হচ্ছে গৌতম বুদ্ধ এবং জাতকের কাহিনী বিষয়বস্তু হচ্ছে তোমার বাঘ কেভের পেন্টিং গুলো। এই যে দেখো বাঘ কেভ, এটা হচ্ছে তোমার বাঘ কেভ। ওকে, মধ্যপ্রদেশ। তারপরে আমরা চলে যাব পরবর্তীতে ছত্তিশগড়ে চলে যাব। এবার ছত্তিশগড়, ছত্তিশগড়ও অ্যাকচুয়ালি হচ্ছে মধ্যপ্রদেশেরই পার্ট ছিল, 2000 সালে তো ভেঙে বেরিয়েছে। তো ছত্তিশগড়ও পাহাড় রয়েছে, ছত্তিশগড় পাহাড়ের মধ্যে কেভ রয়েছে এবং কেভটার নাম হচ্ছে যোগীমারা কেভ। মনে রাখবে যোগীমারা কেভ কিন্তু বর্তমানে ছত্তিশগড়ে পড়ে, খুব বিখ্যাত। এবং এখানে যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে এলিফেন্ট, ফিশ মানে মাছ, হাতি, মানে এক কথায় হচ্ছে প্রাণীদের চিত্র ছিল। এবং ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাটাতে পাওয়া গেছিল এক নিত্যরত দম্পতির ছবি। তো নিত্যরত দম্পতির ছবি, হাতির ছবি, মাছের ছবি, এগুলো পাওয়া গেছিল এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার যোগীমারা কেভ। যোগীমারা কেভ। তাহলে 3টে কেভের নাম বললাম। এক তো হচ্ছে ভীমবেটকা কেভ মধ্যপ্রদেশ, আরেকটা বললাম হচ্ছে তোমার কি বললাম, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বাঘ কেভ মধ্যপ্রদেশ, আরেকটা হচ্ছে তোমার যোগীমারা কেভ। যোগীমারা কেভের বৈশিষ্ট্য কি? এই যে দম্পতির ছবি পাওয়া গেছে যোগীমারা কেভে এবং হচ্ছে মাছ, হাতির ছবি পাওয়া গেছে। ভীমবেটকা, ভীমবেটকা হচ্ছে একদম প্রাণীর ছবি পাওয়া গেছে, লাল এবং সাদা পেন্টিং এ আঁকা হতো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে 2003 সালে। এবং হচ্ছে বাঘ কেভে পাওয়া গেছে হচ্ছে জাতকের ছবি, গৌতম বুদ্ধের ছবি। ঠিক আছে, এগুলো কিন্তু বারবার বলছি একটাই কারণ। ওকে, চলো এবার হচ্ছে কোষা সিল্ক। দেখো এটা কোনো পেন্টিং নয়, কিন্তু এটা একটা আর্ট ফর্ম, এটা একটা আর্ট। অ্যাকচুয়ালি কালারের রঙেরই তো কাজ, রঙেরই তো কাজ। ঠিক আছে, তো এই পেন্টিংটা মানে যে এই কোষা সিল্কটা খুব বিখ্যাত ছত্তিশগড়ে। তার মানে এটাও ছত্তিশগড়ে খুব বিখ্যাত। পরীক্ষায় প্রশ্ন আসবে ডাইরেক্ট, কোষা সিল্ক কোথায়? কোষা সিল্ক হচ্ছে ছত্তিশগড়ে খুব বিখ্যাত। কোষা সিল্ক, কোষা সিল্ক হচ্ছে ছত্তিশগড়ে।
সূক্ষ্ম এর গঠন, যেটা হচ্ছে অনেক দিন ইয়ে করে হচ্ছে তোমার হচ্ছে কি বলে স্থায়িত্ব দেয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এটা ভারতবর্ষে হচ্ছে সংস্কৃতির একটা অংশ। ভালো করে ছবি দেখে নাও, এটা হচ্ছে তোমার কোষা সিল্ক। এবার দেখো কোষা সিল্কের মধ্যে কি হয়, অ্যাকচুয়ালি দেখো এটা একটা শাড়ির মতন না, এখানে হচ্ছে তোমার যে তোমার এমব্রয়ডারি ছবির মতন ইয়ে করা হয়েছে, এটা হচ্ছে তোমার একটা আর্ট ফর্মের মধ্যে পড়ে। ওকে, ছত্তিশগড়ে খুব বিখ্যাত কোষা সিল্ক। পরবর্তীতে চলে যাবো আমরা রাজস্থান। রাজস্থানে যখনই চলে আসবো, রাজস্থানে পর 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 পেন্টিং গুলো খুব বিখ্যাত, একটার পর একটা গুনে 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 বলবো। আর এখান থেকে প্রশ্ন এসছে, যেমন সবার প্রথমে যেটা বলবো রাজস্থান থেকে, সেটা হচ্ছে পিচওয়াই। কি না, পিচওয়াই, আবার বলো আমার সাথে, পিচওয়াই চিত্রকলা। পিচওয়াই চিত্রকলার বয়স হচ্ছে প্রায় 400 বছর পুরনো একটা জায়গা, মনে রাখবে রাজস্থানের 400 বছর পুরনো জায়গাটার নাম হচ্ছে উদয়পুর। তাহলে উদয়পুরের কাছে একটা জায়গা রয়েছে নাথদ্বার শহর। এগুলো প্রত্যেক কটা পয়েন্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি নাম বললাম, উদয়পুর, নাথদ্বার পেন্টিং, নাথদ্বার শহর, সেখানে হচ্ছে গড়ে উঠেছিল পিচওয়াই পেন্টিং এখানে। তাহলে উদয়পুরের পিচওয়াই পেন্টিং। এবার এখানে দুখানা চিত্রকলা রয়েছে, একটা হচ্ছে ফাদ চিত্রকলা, যেটাকে ফার চিত্রকলা বলতে পারো, ফার চিত্রকলা। আরেকটা হচ্ছে তোমার রাজস্থানের বাগরু চিত্রকলা, বাগরু চিত্রকলা। এবার ফার চিত্রকলা কেন, কারণ হচ্ছে এই যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার চিত্রকলা। এই ফাদ চিত্রকলা হচ্ছে ফাদ শহরে পাওয়া যায় রাজস্থানে, সেই জন্য ফাদ চিত্রকলা। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে তোমার রাজস্থানের ফাদ শহর ভিলওয়ারা নামক একটা জায়গা রয়েছে, ভিলওয়ারা। তো রাজস্থানের ভিলওয়ারার ফাদ নামক জায়গাতে পাওয়া মানে তৈরি হয় প্রচুর পরিমাণে, বিখ্যাত এটা। এটা হচ্ছে ফাদ। আর এর বৈশিষ্ট্য হচ্ছে বিশাল বড় একটা স্ক্রল বানানো হয়, এটা ছোটখাটো নয়, অনেক বড় স্ক্রল বানানো হয়, শাড়ির মতন লম্বা স্ক্রল বানানো হয়, সেখানে ছোট্ট ছোট্ট পেন্টিং করা থাকে। আর পেন্টিং গুলোর মধ্যে যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো, সেগুলো ভালো করে নজর করে দেখতে পারবে। এখানে হচ্ছে রাজা, মন্ত্রী, মন্ত্রী, তাদের ছবি, রথযাত্রা, এবং হচ্ছে হিন্দু দেবদেবীর ছবি বিশিষ্ট সম্বলিত এই প্রত্যেকটা ক্যারেক্টার তুমি এখানের মধ্যে পাবে। তো এটা ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ একটা পেন্টিং কলা বা চিত্রকলা, যেটা হচ্ছে রাজস্থানের ভিলওয়ারাতে পাওয়া যায়। ভিলওয়ারার কোথায়, ফাদ শহরে পাওয়া যায়, সেই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে ফাদ চিত্রকলা। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, ছোট 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 করে পয়েন্ট করে রাখবে খাতার মধ্যে, রিভিশন না করলে কোনো লাভ নেই ভাই, ঠিক আছে? আচ্ছা, একটা বৈশিষ্ট্য দিচ্ছে ফাদ চিত্রকলার, সেটা হচ্ছে দেবনারায়ণ কি ফাদ, দেবনারায়ণ একজন আর্টিস্ট। তো দেবনারায়ণ একটা ফাদ পেন্টিং করেছিল, প্রথমে স্ক্রলটাই বানিয়েছিল হচ্ছে 30 ফিট লম্বা, 30 ফিট লম্বা একটা সময় স্ক্রল বানিয়েছিল, তার মধ্যে পেন্টিং করেছিল, এত বড় আর কি তোমার ছিল, এটা খুব বিখ্যাত। তো পরীক্ষায় জিজ্ঞাসা করবে দেবনারায়ণ কি ফাদ কত লম্বা, 30 ফিট, এটা কি পেন্টিং, ফাদ পেন্টিং, কোথায় বিখ্যাত, ভেলওয়ারা। ভেলওয়ারা কোথায়, রাজস্থানে, ঠিক আছে? এই বিষয়বস্তু কি, বিষয়বস্তু হচ্ছে যে বললাম। ওকে, এইবার চলে আসো হচ্ছে এখানে বাগরু নামক একটা জায়গা রয়েছে রাজস্থানে। রাজস্থানের কি রয়েছে, বাগরু। এই বাগরু স্থানে, বাগরু স্থানে এক ধরনের হচ্ছে শাড়ির মধ্যে পেন্টিং করা হয়, বা এটা স্ক্রলের মধ্যে পেন্টিংটা করা হয়। এর বৈশিষ্ট্যটা কি, এর বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ইউনিক একটা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে তোমার এই দেখো হাতের মধ্যে কি রয়েছে, কাঠ রয়েছে, কাঠের ব্লক রয়েছে। কি, কাঠের ব্লক। এই কাঠের ব্লকটা তারা বানায় এবং হচ্ছে ডিজাইন করে। ছোটবেলায় মেলায় গেছো, মেলায় গিয়ে দেখেছো যে আমরা হচ্ছে পড়তাম, হচ্ছে কি বলে ওকে, ট্যাটু পড়তাম, দেখেছো যে একটা রঙের মধ্যে চুবাতো, একটা উদ্ভট একটা কেমন একটা গন্ধ বেরোতো, সেই লাল লাল রঙের মধ্যে ওইটা চোবাতো, আর ওটার মধ্যে যে ডিজাইন করা থাকতো সেই ডিজাইনটাই আমাদের হাতের মধ্যে চিপকে দিত, দেখেছো? তো ওই সেম জিনিস হচ্ছে এখানে, মনে করো এই কাঠটাকে কেটে সুন্দর করে ডিজাইন করতো, আর আলাদা আলাদা ডিজাইন করতো কাঠটাকে। এই কাঠটাকে রঙের মধ্যে চোবাতো, আর এরকম হচ্ছে শাড়ির মধ্যে ছাপ দিয়ে 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 তৈরি করতো। তো এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য তার, যেটাকে বলা হচ্ছে বাগরু পেন্টিং। কোন রাজ্য, রাজস্থানের বাগরু পেন্টিং ভীষণ বিখ্যাত। আর এটার স্পেশালিটিটাই হচ্ছে কাঠের ব্লক ব্যবহার হয়। বারবার বলছি, তার কারণ পরীক্ষা এসছে, আবারও আসবে। কাঠের ব্লক বিশিষ্ট যেটা বাগরু পেন্টিং রাজস্থানে বিখ্যাত, এবং এটা করে চলেছে দীর্ঘদিন থেকে। এই জাতিটার নাম, মানে উপজাতির নাম হচ্ছে চিপ্পা উপজাতি। চিপ্পা উপজাতি, কি নাম বললাম, চিপ্পা, চিপ্পা উপজাতি। চিপ্পা উপজাতি তারা হচ্ছে এই পেন্টিংটা করে থাকে। পরীক্ষা জিজ্ঞাসা করবে চিপ্পা উপজাতি কোন পেন্টিং এর সাথে যুক্ত, বাগরু পেন্টিং এর সাথে যুক্ত হলো। চলো পরবর্তীতে দেখি কি আছে। পরবর্তীতে রয়েছে রাজস্থানেরই আরেকটা কাজিলি পেন্টিং। কাজিলি মানে কালো, কাজিলি মানে কাজল, কাজল কালো। তো তো কাজল কালো যেরকম হচ্ছে, সেই কালো কালি দিয়ে পেন্টিং করা হয়। দেখো এই পেন্টিংটা সম্পূর্ণ, এই চিত্রটা হচ্ছে কালো, সম্পূর্ণ কালো কালি দিয়ে ডিজাইন করা হচ্ছে, মনে হচ্ছে না পেন্সিল দিয়ে এঁকেছে। তো এই পেন্টিংটা হচ্ছে রাজস্থানের একটা গুরুত্বপূর্ণ পেন্টিং, ভীষণ ইম্পর্টেন্ট, কাজলি পেন্টিং। কি বললাম, কাজলি পেন্টিং, কালো কালির পেন্টিং, রাজস্থানের কাজলি পেন্টিং।
ঠিক আছে, মনে থাকবে। চলো, রাজস্থানের পূর্বাচলে এটা খুব বিখ্যাত। ওকে, প্রাচীন পেন্টিং। পরে যাব রাজস্থানের আরেকটা, সেটা হচ্ছে বানি ঠানি। বানি ঠানি পেন্টিং ভীষণ ইম্পর্টেন্ট, রাজস্থানের পরীক্ষায় এসেছে অলরেডি। রাজস্থানের একটা, রাজস্থানের পেন্টিং, রাজস্থানের পেন্টিং, রাজস্থানের পেন্টিং। ওকে, তো রাজস্থানে বানি ঠানি, আগে ছবিটা ভালো করে দেখো তারপরে আসছে। ছবিটা ভালো করে দেখো, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, নারী চরিত্র। তো এই নারী অপরূপ সুন্দরী একজন নারী ছিল, ঠিক আছে, নর্তকী ছিলেন তিনি, রাজসভাতে নাচ করতেন, তিনি অপরূপ সুন্দরী ছিলেন, তার চিত্রটাই অঙ্কন করা হয়েছে। এবার এত ফেমাস হয়ে গেছে সেই সময়টাতে যে চার চিত্রই হচ্ছে তোমার হচ্ছে আঁকা হয়। এবং তার যে তোমার হচ্ছে হাজবেন্ড ছিল, মানে হচ্ছে যে রাজা ছিলেন, যেই রাজা তার রূপে মগ্ন হয়ে তাকে বিবাহ করেছিলেন, এবং তাদের দুজনকে পরবর্তীতে তার প্রেম খুব বিখ্যাত হয়েছে, এই রাজা এবং হচ্ছে এই রানীর, রাজা এবং রানীর প্রেম খুব বিখ্যাত হয়ে যায়, এবং দুজনের চিত্র হচ্ছে পেন্টিং করা হতো, এবং বলা হতো যে কলিযুগের রাধা এবং শ্রীকৃষ্ণ, ঠিক আছে, বলা হতো তাদেরকে এইভাবে করে তুলনা করা হতো। তো এই চিত্রকলাটাকে বলা হচ্ছে বানি ঠানি। এই চিত্রকলাটা কি হয়, বানি ঠানি বলা হয়, যেটা খুব বিখ্যাত ছিল হচ্ছে কিষানগড় নামক একটা জায়গাতে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে বানি ঠানি রাজস্থানের কোন অঞ্চলে বিখ্যাত, উত্তর হবে ডাইরেক্ট কিষানগড়, দেখবে টিক চিহ্ন দিয়ে চলে আসবে কিষানগড়। আর এটাকে বলা হয় ভারতের মোনালিসা। এইভাবেও তো প্রশ্ন আসতে পারে যে কাকে বা কোন চিত্রকলাকে ভারতের মোনালিসা বলা হয়, তো বলবে ভারতের মোনালিসা হচ্ছে এই বানি ঠানি, যেটা রাজস্থানে খুব বিখ্যাত। রাজস্থানে অপরূপ সুন্দরী ছিলেন, যিনি হচ্ছে একজন নর্তকী ছিলেন, তাকে নিয়ে চিত্র করা, চিত্রে আর কি চরিত্র বানানো হয়েছিল, ক্যারেক্টার বানানো হয়েছিল। বানি ঠানি ভারতের মোনালিসা, কিষানগড়, রাজস্থান। ঠিক আছে, এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখি। বলছে যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কোয়েশ্চেন 2025 সালে, লাস্ট ইয়ারে। তাহলে 2025 সালে এখান থেকে প্রশ্ন এসেছে। কি প্রশ্ন বলছে, জনপ্রিয় লোকশিল্প ফর বা ফার বা ফাদ যাই বলো না কেন, এটা ভারতের কোন রাজ্যে বিখ্যাত? পড়িয়েছি তুমি আর কাছে, এখন এগুলো জল ভাত হয়ে গেছে, ইজি হয়ে গেছে। রাজস্থান দেখবে টিক চিহ্ন করবে। ফদ, ওই যে দেখো, ওই যে কি দেবনারায়ণ কি ফাদ বললাম না, বড় স্কলের মধ্যে আঁকা হতো, এটাই তার বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, রাজস্থানের কোন সম্প্রদায় গত 3 শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং করে আসছে? কাঠের ব্লক প্রিন্টিং, জাস্ট বারবার করে তোমাদের পড়িয়েছি, কাঠের ব্লক প্রিন্টিং, এখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে। বাগরু, বাগরু নামক একটা জায়গা রয়েছে, দেখবে বাগরু পেন্টিং বলা হয় এটাকে। কি বলা হয়? এটাকে বলা হয় বাগরু পেন্টিং। আর কোন উপজাতি এটা এঁকে চলেছে? এটা হচ্ছে চিপ্পা উপজাতি। চিপ্পা টিক দেবে, টিক দেবে। চলো পরে বসে, পরবর্তী প্রশ্ন বলছে কাজলি পেন্টিং। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন এসেছে, দেখো প্রত্যেকটা জায়গা থেকে। তো কাজলি পেন্টিং রাজস্থানে বিখ্যাত, কাজলি পেন্টিং কাজল কালো দিয়ে তৈরি করা হয়। পরবর্তী চিত্রকলা বানিঠানি খুব বিখ্যাত। বানিঠানি কোথায়? বানিটা হচ্ছে রাজস্থানে। রাজস্থানের কোথায়? কিষানগড়, ভারতের মোনালিসা কিষানগড় স্কুল। তো কিষানগড়ে বানিঠানি বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা, এক একটা প্রশ্ন খুব বিখ্যাত। ওকে, তো ভালো করে থিওরি প্লাস এমসিকিউ আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো গুজরাট দেখে নি। গুজরাটে হচ্ছে সব থেকে বিখ্যাত যে পেন্টিংটা, তার নাম হচ্ছে পিথোরা পেন্টিং। পিথোরা পেন্টিং, আগে ভালো করে পেন্টিংটা দেখে নাও, ভালো করে দেখো পেন্টিংটা। এ দেখো ঘোড়া, 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 তার মানে পিথোরা পেন্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়া চিত্রিত থাকে এখানে। মেন ক্যারেক্টার হচ্ছে এখানে কি? ঘোড়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেন চরিত্র হচ্ছে নিম্নলিখিত কোন পেন্টিং? সেটা হচ্ছে তোমার পিথোরা পেন্টিং। কি না ঘোড়া। তো পিথোরা পেন্টিং সম্পর্কে দেখবো। আর স্টেট কোথায়? স্টেটটা কি? রাজ্যটার নাম হচ্ছে গুজরাট। তো গুজরাটের হচ্ছে বিখ্যাত পেন্টিং এর মধ্যে একটা হচ্ছে পিথোরা পেন্টিং। গুজরাটের ছোটা উদয়পুর বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা তো খুব বিখ্যাত। এবার গুজরাট সংলগ্ন যে এলাকা, গুজরাটের পাশে হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশেরও কিছু কিছু জায়গাতে তোমার হচ্ছে এই পেন্টিংটা পাওয়া যায়। যেমন হচ্ছে আমি তোমার যাদবপাটিয়া বলেছিলাম, বা যাদবপাটিয়া হচ্ছে তোমার হচ্ছে কি বলে, যাদবপাটিয়া নয়, পৈতকার, পৈতকার বলেছিলাম। পৈতকার যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহারে, ওড়িশাতে এবং ঝাড়খণ্ডে, মেনলি ঝাড়খণ্ড, একই রকম হচ্ছে তোমার মেন হচ্ছে গুজরাট। কি নাম? পিথোরা পেন্টিং। পিথোরা পেন্টিং এর ইম্পর্টেন্ট যেটা উপজাতির নাম মনে হবে, কারা এটা পেন্ট করে। কারা পেন্ট করে? রাথওয়া। রাথওয়া নামক যারা পেন্টার রয়েছে তারা হচ্ছে পেন্ট করে হচ্ছে তোমার এই পেন্টিংটা। দেন হচ্ছে মনে হয় ভিলালা, ভিলালা এবং রাথওয়া, ভিলালা এবং রাথওয়া প্রধান দেবতা কোন দেবতাকে উৎসর্গ করে বা কাকে ডেডিকেট করে এটা পেন্টিংটা করা হয় থাকে? সেটা হচ্ছে বাবা পিথোরা, তার নামে হচ্ছে পেন্টিংটার নামকরণ হয়েছে। এবং ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা এই পেন্টিংটা করে বা চিত্রটা অঙ্কন করে তাদের নাম হচ্ছে লাখারা। লাখারা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, আবার আসবে। আর যদি আসে, এগুলোই এতক্ষণ তোমার কাছে কঠিন বলে মনে হতো, কিন্তু এখন আর কঠিন বলে মনে হবে, কারণ পড়িয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা,
আরেকটা পয়েন্ট মনে রাখবে, এখানে বাঁশের ব্রাশ ব্যবহার হয়, বাঁশে তৈরি করা ব্রাশ ব্যবহার করা হয়, যেই ব্রাশ দিয়ে পেন্টিংটা করা হয়, যে দেখতে পাচ্ছ বাঁশের ব্রাশ। এবং হচ্ছে দুধের সাথে মিশ্রিত করে প্রাকৃতিক রং তৈরি করা হতো, প্রাকৃতিক রং তৈরি করে পিথোরা পেন্টিং। এবার একটু করে ভালো করে সুন্দর করে কি কি পয়েন্ট বললাম বলি। স্টেট গুজরাট, সংলগ্ন এলাকা মধ্যপ্রদেশ বলতে পারো। ঠিক আছে, প্রথম কার বাবা পিথোরাকে ডেডিকেট করা হয়, কারা আঁকে, রাথবা এবং ভিলালা নামক উপজাতি আঁকে, যারা আঁকে তাদেরকে কি বলে, তাদের লাখারা বলে। কি, বাঁশের পেন্ট, বাঁশের ব্রাশ দিয়ে করা হয় এবং হচ্ছে দুধের সাথে মিশ্রিত প্রাকৃতিক পেন্ট ব্যবহার করা হবে, রং ব্যবহার করা হয়, পিথোরা পেন্টিং। প্রধান চরিত্র কি, ঘোড়া, প্রধান চরিত্র কি, ক্যারেক্টার ঘোড়া। 10 নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো বলছে পিথোরা শিল্পকর্ম যারা অঙ্কন করে তাদের কি বলে। কোয়েশ্চেন এসছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন। খুঁজবে, লাখারা বলা হয়, টিক চিহ্ন হয়ে গেল অপশন নাম্বার এ, লাখারা। দেখো ঘোড়া রয়েছে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছে পিথোরা চিত্রকলায় রং, মানে দুধের সাথে রং মেশানো হয়, এই দুধের সাথে কোন জিনিসটা মেশানো হয় এর মধ্যে, তারপরে যে প্রাকৃতিক রংটা তৈরি হয়। তো লাখারারা কি বানায়, লাখারাতে মাহুদা মেশানো হয়। মাহুদা হচ্ছে একটা লোকাল তোমার অ্যালকোহল বলতে পারো, দেশি অ্যালকোহল। তো এটা হচ্ছে দুধের সাথে মেশায়, তারপর একটা প্রাকৃতিক রং দেয় ক্রিয়া করে, তো মাহুদা হলো। ঠিক আছে, গ্র্যাজুয়েট, তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্ন, লাস্ট ইয়ার এসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো। গৌণ শিল্পকলা, এই যে গৌণ শিল্পকলা, স্থায়ী যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের দ্বারা তৈরি যেই ব্রাশটা, সেই ব্রাশটাকে কি বলে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। এই দেখো হচ্ছে তোমার গৌণ চিত্রকলা। এই গৌণ চিত্রকলায় বাঁশের তৈরি এক ধরনের তুলি তৈরি হয়, এটার নাম হচ্ছে কুচি। কুচি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে কুচি কোন পেন্টিং এ ব্যবহার হয়, তুমি বলবে গৌণ পেন্টিং এ। গৌণ পেন্টিং কোথায়, রাজস্থানে, তোমার হচ্ছে তোমার গৌণ পেন্টিং হচ্ছে তোমার গুজরাটে খুব প্রচলিত, গুজরাটে। কবে এসছে এটা, এটা 2025 সালের গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির প্রশ্ন। নেক্সট, আবার গত বছরই এনটিপিসির প্রশ্ন 2025 সালে বলছে গৌণ চিত্রকলার উপরিভাগে যে চুই মাটি ব্যবহার করা হয় তার উদ্দেশ্য কি, কেন চুই মাটি দেওয়া হয়, চুই মাটি ব্যবহার করা হয় কেন, তার কারণ হচ্ছে চুই মাটি দেওয়া হয় এই কারণে যে তোমার কি করা হয়, যে চিত্রাঙ্কনের জন্য একটি মসৃণ সাদা ভিত্তি প্রস্তর করা, মানে হচ্ছে যেখানে পেন্টিংটা আঁকবে সেটাকে হচ্ছে সুন্দর করে সাদা করে ব্যাকগ্রাউন্ড করা হয়, সেই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চিত্র অঙ্কন করা হয় যাতে চিত্রটা ভালো করে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, এইটা হচ্ছে গন্ডের বৈশিষ্ট্য। আর গন্ড কি, চুই মাটি ব্যবহার করে, চুই মাটি, সাদা রঙের চুই মাটি। তো সাদা রঙের চুই মাটি ব্যবহার করা হয় কোন পেন্টিং এ, গৌণ পেন্টিং। এবং গৌণ পেন্টিং এর উপরেই হচ্ছে তোমার বাঁশের যেই তোমার কি হয়, ব্রাশ ব্যবহার করে, বাঁশ দ্বারা তৈরি ব্রাশ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আমরা মহারাষ্ট্র দেখবো। মহারাষ্ট্রে সবার প্রথমে হচ্ছে ওরলি পেন্টিং, ভীষণ বিখ্যাত ওরলি পেন্টিং, বারে বারে পরীক্ষায় এসছে, বারে বারে এসছে, অনেকবার এসছে। ওরলি, আগে পেন্টিংটা ভালো করে দেখো, এই যে হচ্ছে ওরলি পেন্টিং, এই যে হচ্ছে ওরলি পেন্টিং। এবার ওরলি পেন্টিং এর সব থেকে ইউনিক দুটো ফিচার বলছে, ইউনিক দুটো বৈশিষ্ট্য, যেখান থেকে প্রশ্ন আসবে। প্রথম বৈশিষ্ট্য দেখো, ওরলি পেন্টিং এর ব্যাকগ্রাউন্ডটা রেড কালারের হয়, এখানেও দেখো রেড কালারের হয়। তো লাল রঙের তোমার একটা লিপান ব্যবহার করে লেপ, প্রলেপ দেওয়া হয়, লাল রঙের একটা প্রলেপ দেওয়া হয়। তো লাল রঙের একটা প্রলেপ দেওয়া হয়, লাল মাটি দ্বারা প্রলেপ দেওয়া হয়, অনেক সময় গোবরও ব্যবহার করে, তার ওপরে এই পেন্টিংটা করা হয়। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর, এই পেন্টিং এর যে ক্যারেক্টারগুলো দেখতে পাবে সম্পূর্ণ আলাদা, কারোর সাথে কোনো মিল নেই। এই পেন্টিং এর যে চরিত্রগুলো, জ্যামিতিক যে তোমার চিত্র সেগুলো ব্যবহার করে, দেখো ত্রিভুজ, তারপর হচ্ছে সার্কেল, এইভাবে করে। তো জ্যামিতিক চিত্র এখানে তোমার হচ্ছে ব্যবহার করা হয় ওরলি পেন্টিং এ। মহারাষ্ট্রে খুব বিখ্যাত ওরলি পেন্টিং। এখানে তোমার দেবতাদের ছবি আঁকা হয়, সাধারণ মানুষের ছবি, যেমন হচ্ছে সাধারণ মানুষের ছবি, তারা যে ঢোল বাজাচ্ছে, সাধারণ ক্যারেক্টার। এটা ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে না জ্যামিতিক ক্যারেক্টার, কিন্তু অবয়বটা মানুষের মতন, যারা ঢোল বাজাচ্ছে বোঝাই যাচ্ছে দেখায়। তারপরে যে ঢোল বাজাচ্ছে, এখানে হচ্ছে নাচানাচি করছে মেয়েরা। তারপর হচ্ছে অ্যানিমাল। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের তোমার রিচুয়ালস, হিন্দু শাস্ত্রের বা হিন্দু ধর্মের পৌরাণিক যে সমস্ত রিচুয়ালস, রীতিনীতি, এগুলো উঠে আসে পেন্টিং এর মধ্যে। এবং হচ্ছে দেবতাদের চিত্র, এখানে দেখো রাধা কৃষ্ণ বোঝাই যাচ্ছে স্পষ্ট করে, জ্যামিতিক অবয়ব কিন্তু হচ্ছে অবয়বটা থেকে বোঝা যাচ্ছে যে রাধা কৃষ্ণের ছবি। তো ওরলি পেন্টিং হচ্ছে মহারাষ্ট্রে ভীষণ বিখ্যাত, খুব বিখ্যাত। ঠিক আছে, এবার আমরা দেখবো আর একটা কেভ পেন্টিং মহারাষ্ট্রের, সেটা হচ্ছে ইলোরা পেন্টিং, ইলোরা কেভ। ইলোরা, অজন্তা যে কেভগুলো পাওয়া গেছে তোমার হচ্ছে মহারাষ্ট্রে, তার মধ্যে একটা ইলোরা। ইলোরার যে গুহা, সেই গুহার দেওয়ালে প্রাচীনকালে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার হিন্দু শাস্ত্র, জৈন, তারপরে বৌদ্ধ, এই তিন ধর্মেরই সংমিশ্রণের কিছু তোমার পেন্টিং পাওয়া গেছে দেওয়ালের মধ্যে। এই যে দেওয়ালের মধ্যে পেন্টিং, তার একটা বৈশিষ্ট্য দেখো, হিন্দু ধর্মের এক দেবীর চিত্র পাওয়া গেছে। তো দেওয়ালের মধ্যে যে বিশাল বড় বড় পেন্টিং গুলো করা হতো, এগুলোকে বলা হয় মুরাল পেন্টিং। তাহলে দেওয়ালের মধ্যে যে পেন্টিং করা হতো, সেই পেন্টিংকে বলা হচ্ছে মুরাল পেন্টিং। ঠিক আছে,
এরপর আসছি অজন্তা কেভ পেন্টিং, আর একটা ইলোরার পরে আরেকটা, ইলোরা অজন্তা সব মহারাষ্ট্রে অবস্থান করছে। তো মহারাষ্ট্রে হচ্ছে অজন্তা কেভ। অজন্তা কেভের যে কাহিনী, যে বৈশিষ্ট্য, চরিত্র, তোমার হচ্ছে তোমার পেন্টিং গুলোর বা চিত্রকলাগুলোর, সেটা হচ্ছে জাতকের কাহিনী। জাতকের কাহিনী রিলেটেড টু বৌদ্ধিজম, গৌতম বুদ্ধের জীবন, গৌতম বুদ্ধের জন্ম ইত্যাদি। এছাড়াও হচ্ছে জটিল উদ্ভিদ, প্রাণী, এগুলো। তো মূল বৈশিষ্ট্য কি? জাতকের কাহিনী, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের সাথে কানেক্টেড, গৌতম বুদ্ধের সাথে কানেক্টেড। এছাড়াও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই অজন্তাতেই পাওয়া গেছে গৌতম বুদ্ধের জাতকের কাহিনীর পাশাপাশি, মনে রাখবে, দ্য ফ্লাইং অপ্সরা। দ্য ফ্লাইং অপ্সরা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছিল, আবার আসবে। দ্য ফ্লাইং অপ্সরা এই চিত্রকর্মটা ভারতবর্ষের কোথায় পাওয়া গেছে? তো মনে রাখবে, ভারতবর্ষের অজন্তা গুহা চিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাইং অপ্সরা। অজন্তা হয়ে গেল। এবার আমরা বৈশিষ্ট্য দেখব, মানে কিছু এমসিকিউস দেখবো। দেখো এখান থেকে প্রশ্ন এসছে, বলছে ওরলি পেন্টিং চিত্রকলা কি, কোথায়? ওরলি পেন্টিং মহারাষ্ট্র, দেখবো টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? সিএইচএসএল এর প্রশ্ন। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 প্রশ্ন, গত বছরের। বলছে ওরলি চিত্রকলায় দেওয়াল প্রস্তুত করার জন্য যে লিপানে বা প্রলেপটা দেয়া হয়, সেই প্রলেপটা ধাপে কোন আর কি প্রাকৃতিক উপাদানটার নাম কি? উপাদানটার নাম হচ্ছে রাইস পেস্ট, স্যান্ড, বালি, গেরু, নাকি হচ্ছে তোমার চারকোল? অপশন নাম্বার সি, গেরু ব্যবহার করা হয়। গেরু, গেরু হচ্ছে লাল ধরনের এক ধরনের মাটি, সেটা হচ্ছে গেরু। এই গেরু ব্যবহার করে যে লাল 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 দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, ক্যারেক্টারগুলো জ্যামিতিক ক্যারেক্টার, জ্যামিতিক ক্যারেক্টার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ওরলি পেন্টিং। তাহলে ওরলি পেন্টিং এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা রেড কালারের হয়, আর রেড কালার হয় হচ্ছে গেরু নামক এটাকে ব্যবহার করা হয়। হুম। তারপরের প্রশ্ন বলছে ওরলি চিত্রকলার স্বতন্ত্র বৈশিষ্ট্য, একটা আলাদা ইউনিক ফিচার রয়েছে ওরলি পেন্টিং এর। ওরলি পেন্টিং এর আলাদা ইউনিক ফিচারটাই রয়েছে অপশন নাম্বার ডি। দেখে বুঝেই গেছো, জ্যামিতিক নকশা, সাদা রঙের ব্যবহারে। দেখো লালের মধ্যে সাদা, লালের মধ্যে সাদা, দেখো লালের মধ্যে সাদা। ওরলি পেন্টিং এ লালের মধ্যে সাদা, লালটা হচ্ছে গেরু আর সাদা রং দ্বারা ব্যবহৃত। এটাই হচ্ছে ইউনিক ফিচার। এটা আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্ন, লাস্ট ইয়ার 2025। তাহলে পেন্টিং এই টপিকটা থেকে কত প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে, আগামীতেও আসবে, কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো ইজি লাগবে। দেখো আবার গ্র্যাজুয়েট লেভেলে 2025, আবার ওরলি পেন্টিং থেকেই প্রশ্ন। ওরলি চিত্রকলায় পটভূমি তৈরির জন্য যে গোবর বা জল ছড়িয়ে দেয়া হয়, তা সেই প্রক্রিয়াটাকে কি বলে? প্রক্রিয়াটাকে মেশানো হয় তো গেরু, গেরু মেশানো হয়, বা গোবর, গোবর মেশানো হয়, কিন্তু এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে লিপানে। লিপানে বলা হয়, প্রলেপ দেওয়া হয় লিপানে। হুম। চলো, ওরলি চিত্রকলার ঐতিহ্যবাহী যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল নিম্নলিখিত কার প্রচেষ্টায়? ওরলি পেন্টিং এত ফেমাস হয়েছে কার প্রচেষ্টায়? অমৃতা শেরগিলের নাম মনে রাখবো। একজন হচ্ছে মহিলা পেইন্টার, ভারতবর্ষের মহিলা পেইন্টার অমৃতা শেরগিল। পরীক্ষায় জিজ্ঞাসা করেছে তোমার হচ্ছে অমৃতা শেরগিল নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? উত্তর হবে কার সাথে, কার সাথে? পেন্টিং এর সাথে যুক্ত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ফ্লাইং অপ্সরা এই পেন্টিংটা কোথায় পাওয়া গেছে? জাস্ট কিছুক্ষণ আগে বোঝালাম, অজন্তাতে। তাহলে অজন্তাতে জাতক ইম্পর্টেন্ট, জাতকের কাহিনী, জাতকের কাহিনী খুব গুরুত্বপূর্ণ। জাতক, জাতকের কাহিনী প্লাস হচ্ছে এই, প্লাস হচ্ছে এই ফ্লাইং, দ্য ফ্লাইং অপ্সরা অজন্তাতে। গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন গত বছর এনটিপিসির। পরবর্তী প্রশ্ন, তিরুভারুর, এই তিরুভারুর এবং হচ্ছে অজন্তা মন্দিরের দেওয়ালে কোন ধরনের চিত্রকর্ম পাওয়া যায়? রাজা মানে তুমি বলো কোন ধরনের চিত্রকর্ম? জাস্ট কিছুক্ষণ আগে বললাম যে দেওয়ালের মধ্যে, বিশেষ করে গুহার মধ্যে যে দেওয়াল, বড় বড় দেওয়ালের মধ্যে যে বিশাল বিশাল এরিয়া নিয়ে যে পেন্টিং গুলো করা হয়, সেগুলোকে মুরাল পেন্টিং বলে। মুরাল পেন্টিং। মোগলের সাথে কোনো কানেকশন নেই, মধুবনী বিহারে হবে না, রাজস্থানে, রাজস্থানে একটাই পড়ে থাকলো, না জানলে উত্তর মুরাল পেন্টিং হবে। দেয়াল চিত্রকে সবসময় মুরাল পেন্টিং বলে। অজন্তার চিত্রকর্মগুলো কে কোথাকার, মানে বিষয়বস্তু কি, সাবজেক্ট কি? সাবজেক্ট নারায়ণ হবে না, তো রামায়ণ হবে না, মহাভারত হবে না, জাতকের কাহিনী, গৌতম বুদ্ধের জীবনীর সাথে সম্পর্কিত অজন্তা পেন্টিং এর বিষয়গুলো। আমরা দেখবো এবার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে যাওয়ার সাথে সাথে ভালো করে পেন্টিংটাকে দেখো। আগে দেখো পেন্টিংটা একটা হচ্ছে তোমার কাপড়ের মতন রয়েছে, কাপড়ের মধ্যে তোমার এই যে বিভিন্ন রং দিয়ে তোমার এইগুলো করা রয়েছে। হ্যাঁ, এই চিত্রগুলো, হাতি, যে ফুল পাতা, এগুলো চিত্রগুলো করা রয়েছে, এইটাকে বলা হচ্ছে কলমকারি। এগুলোকে বলা হয় শ্রীকলহস্তি কলমকারি। তো কলমকারি মানেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে, খুব বিখ্যাত অন্ধ্রপ্রদেশের একটা হচ্ছে পেন্টিং এর নাম হচ্ছে কি বললাম? অন্ধ্রপ্রদেশের কলমকারি। অন্ধ্রপ্রদেশের কলমকারি কোথায় বিখ্যাত? চিত্তুর জেলায়। চিত্তুর জেলা বিখ্যাত অন্ধ্রপ্রদেশের কলমকারি। আরেকটা পরবর্তী হচ্ছে লেপাক্ষী পেন্টিং। এই লেপাক্ষী চিত্রকর্ম, ছবি দেখো আগে, লেপাক্ষী। লেপাক্ষী একটা জায়গা রয়েছে অন্ধ্রপ্রদেশের, যেটা বিজয়নগরের আমলে তৈরি হয়েছিল। বিজয়নগর, সেই যে রাজা হচ্ছে বিজয়নগরের ছিল না,
তো রাজা শ্রীকৃষ্ণ তোমার হচ্ছে কৃষ্ণদেব রায়, রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের সমসাময়িক লেপাক্ষীর একটা মন্দির তৈরি করেছিলেন, বীরভদ্র মন্দির। তো বীরভদ্র মন্দিরের দেওয়ালে দেওয়ালে এই পেন্টিংগুলো আঁকা হয়েছে, সেই জন্য বলা হয় লেপাক্ষী পেন্টিং। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত। প্রশ্ন জিজ্ঞাসা করছে দিল্লি পুলিশ এমটিএস এর প্রশ্ন, বলছে কলমকারি কোন রাজ্যে খুব বিখ্যাত? কলমকারি হচ্ছে অন্ধ্রপ্রদেশে বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025 লাস্ট ইয়ারের, কলমকারি নামক যে শিল্পকর্মটি প্রথাগত ভিত্তি উৎপাদন করে, এটা ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয় মানে কোন, একটা বেস তো লাগবে, ওই বেসটা কি, কিসের উপরে আঁকা হয়? দেওয়ালে আঁকা হয়, কিসের উপরে আঁকা হয়? পেপারে আঁকা হয়, কোন কিসের উপরে আঁকা হয়? এটা মেটালের উপরে আঁকা হয় না, এটা ক্লোথের উপরে আঁকা হয়, ক্লোথ কাপড়ের উপরে আঁকা হয়, সিল্কের উপরে আঁকা হয়। দেখো দেখো সিল্কের উপরে আঁকা হয়েছে, দেখো সিল্কের উপরে তোমার হচ্ছে সিল্কটার উপরে হচ্ছে কলমকারি পেন্টিং করা রয়েছে, যেমন ফুল পাতা অ্যানিমাল এরকম, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে খুব বিখ্যাত। এবার আমরা দেখবো তামিলনাড়ুতে চলে এসেছি। তামিলনাড়ুতে কি, তামিলনাড়ুতে বলছে তাঞ্জাভুর পেন্টিং খুব বিখ্যাত। তাঞ্জাভুরের পেন্টিং থেকে মনে রাখবে, তাঞ্জাভুরের পেন্টিং, সাবজেক্টটা দেখো ভালো করে, সাবজেক্টটা দেখো, তাঞ্জাভুরের পেন্টিং হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ তার। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে যে তাঞ্জাভুরের পেন্টিং এর বিষয়বস্তু কি, যেমন হচ্ছে অজন্তা পেন্টিং এর বিষয়বস্তু ছিল দেওয়ালে যে মুরাল পেন্টিং, সেই পেন্টিং এর বিষয়বস্তু ছিল হচ্ছে জাতকের কাহিনী। আর এখানে বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ, এবং এই পেন্টিং এর মধ্যে দেখো জরির কাজ করা রয়েছে, গোল্ডেন কালারের জরি, এইটা এর ইউনিক ফিচার। যেমন ওরলি পেন্টিং এ লাল কালারের ব্যাকগ্রাউন্ড, সাদা রঙের জ্যামিতিক যে সমস্ত তোমার চিহ্নগুলো সিম্বলগুলো দিয়ে তোমার চিত্র অঙ্কন করা হতো, সেটা ওরলি পেন্টিং এ ছিল। আর এখানে হচ্ছে তোমার তাঞ্জাভুর পেন্টিং মধ্যে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের সাথে সম্পর্কিত চিত্রায়িত করা থাকবে, কিন্তু এই চিত্রগুলো হচ্ছে গোল্ডেন কালারের বা গোল্ডেন যে তোমার সোনালী রঙের জড়িবুটির মতন হচ্ছে তোমার দেখা যাবে, এগুলো হচ্ছে ব্যবহার করা হতো তোমার হচ্ছে তাঞ্জাভুরে, ঠিক আছে? এবং দ্বিতীয় মহারাজা শেরফজি তিনি এটাকে খুব পরিমাণে প্রচলন করেছিলেন। বিষয়বস্তু কৃষ্ণ, ভগবান রাম, অন্যান্য দেবদেবী হচ্ছে, কিন্তু মেন প্রধান চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ, পৌরাণিক কাহিনী ব্যবহার করতো, ঠিক আছে? আচ্ছা, কি নাম বললাম রাজার নাম? শেরফুজি দ্বিতীয় বা দ্বিতীয় শেরফুজি, তিনি এটাকে প্রচুর পরিমাণে পপুলারাইজ করে দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, তামিলনাড়ুতে ওটা। এবার আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি। উত্তরপ্রদেশের হচ্ছে চিকনকারি, কলমকারি দেখলাম কোথায়? কলমকারি অন্ধ্রপ্রদেশের, আর এটা হচ্ছে তোমার চিকনকারি। এটা কিন্তু পেন্টিং নয়, এটা একটা তোমার আর্ট ফর্ম, এমব্রয়ডারি, এই যে সূচিকর্ম, এটা হচ্ছে এমব্রয়ডারি, সুতো দিয়ে তৈরি করা, সম্পূর্ণ দেখেছো, অবশ্যই দেখেছো তোমরা। এটা উত্তরপ্রদেশের লখনৌ শহরে খুব বিখ্যাত। তো উত্তরপ্রদেশের লখনৌ শহরে কখন না, জাহাঙ্গীরের পত্নী নূরজাহান তার খুব পছন্দ ছিল, তো জাহাঙ্গীরের সমসাময়িক সময় থেকেই তোমার এই চিকনকারি খুব বিখ্যাত হতে শুরু করে। এমব্রয়ডারি, চিকনকারি হচ্ছে এমব্রয়ডারি বা সূচিকর্ম। উত্তরপ্রদেশের লখনৌতে তার জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের সূচিকর্মের প্রচলন করেছিলেন এই সময়টাতে। খুব ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশ চিকনকারি। এবার ওড়িশার হচ্ছে পট্টচিত্র খুব বিখ্যাত। পট্টচিত্র দেখো, ওড়িশার পট্টচিত্র আর আমাদের এখানে পটচিত্র দুটো প্রায় সেম, সাবজেক্টটা শুধু আলাদা। উড়িষ্যার যেটা পট্টচিত্র, তার বিষয়বস্তু প্রধান ক্যারেক্টার হচ্ছে বা প্রধান চরিত্র হচ্ছে জগন্নাথ দেব। জগন্নাথ দেবেরই চরিত্র বেশি পাওয়া যায়, চিত্র বেশি পাওয়া যায় পট্টচিত্রের মধ্যে। কিন্তু পটচিত্রের মধ্যে আমাদের এখানে দুর্গার ছবি বেশি পাওয়া যায়, কালীর ছবি বেশি পাওয়া যায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গে যেটা। তো পট্টচিত্র দেখি। পট্টচিত্র হচ্ছে হিন্দু পৌরাণিক কাহিনীর উপরে ভিত্তি করে তৈরি হয়েছে, বিশেষভাবে জগন্নাথ দেব এবং বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ওড়িশার পটচিত্র রাধাকৃষ্ণকেও পাওয়া যায়। পশ্চিমবঙ্গের পটচিত্রের বিষয়বস্তু হচ্ছে দেবী দুর্গা, ঠিক আছে? পশ্চিমবঙ্গের পটচিত্র আর এটা হচ্ছে পট্টচিত্র, দুটোর নাম কিন্তু আলাদা। ছবি ভালো করে দেখো, এটা হচ্ছে ওড়িশার পট্টচিত্র আর এটা হচ্ছে আমাদের এখানকার পটচিত্র। পটচিত্র ইম্পর্টেন্ট, দেবী দুর্গার ছবি। তারপরে আরেকটা কেভ বা রাবণ ছায়া রক শেল্টার পেন্টিং, মানে এটা হচ্ছে তোমার গুহা চিত্র, এটা হচ্ছে তোমার গুহা চিত্রকর্ম, এটা হচ্ছে তোমার গুহা চিত্রকর্ম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গুহা চিত্রকর্ম। এই গুহা চিত্রকর্মটা ওড়িশাতে পাওয়া যায়, যেমন আমরা দেখলাম ভীমবেটকা রক শেল্টার মধ্যপ্রদেশে, তারপরে দেখলাম কি দেখলাম, যোগীমারা ছত্তিশগড়ে, বাঘ কেভ সেটাও দেখলাম হচ্ছে মধ্যপ্রদেশে। যা তোমার হচ্ছে মহারাষ্ট্রের দুটো দেখেছি, একটা অজন্তা একটা ইলোরা পেন্টিং। যত তুমি গুহা চিত্র দেখবে, গুহার দেওয়ালে যে পেন্টিংগুলো ছিল, চিত্রগুলো ছিল, সেগুলো সব কটা হচ্ছে তোমার মুরাল পেন্টিং, দেয়ালের মধ্যে মুরাল পেন্টিং, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়। আর এরকমই একটা চিত্র রয়েছে তোমার হচ্ছে রাবণ ছায়া রক শেল্টার, এটা ওড়িশাতে বিখ্যাত, ওড়িশাতে খুব বেশি বিখ্যাত। পাথরের ওপরে তোমার হচ্ছে প্রাচীন ফ্রেস্কো চিত্রকল্প, আর একটা হচ্ছে ফ্রেস্কো চিত্রকল্প তৈরি করা হচ্ছে। পেন্টিংটা দেখে নাও, আচ্ছা আচ্ছা লাগছে
সংস্কৃতি কি, কারণ অনেক পুরনো, ভীষণ পুরনো, পুরনো প্রাকৃতিক তোমার হচ্ছে রং ব্যবহার করে। এখানে হচ্ছে লাল লাল ছোপ 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 দেখতে পাচ্ছ, এখন নষ্ট হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে, তো ভালো করে একটু দেখে নিও, ইয়ে করে স্টপ করে, মানে তোমার পজ করে। হুম, তো এই আর কি। এবার কিছু কোয়েশ্চেন্স রয়েছে, দেখো গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন 2025 বলছে যে সওরা এই চিত্রকলা কোথায় খুব বিখ্যাত, কোথায়? রাজস্থান খুঁজবে, অপশন নাম্বার গুজরাট, না গুজরাট নয়, সওরা হচ্ছে অপশন নাম্বার সি, ওড়িশা কারেক্ট আনসার হবে। তাহলে সওরা চিত্রকর্ম ওড়িশার জন্য ভীষণ বিখ্যাত, ইম্পর্টেন্ট ওড়িশাতে। পরবর্তী প্রশ্ন, পট্টচিত্রকল্প কোথায় খুব বিখ্যাত? জাস্ট কিছুক্ষণ আগেই বললাম ওড়িশার, টিক দেবে, টিক করবে। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের পটচিত্র খুব বিখ্যাত, কালীঘাটের পট বলা হয়। পশ্চিমবঙ্গে বলা হয় কালীঘাটের পট, পশ্চিমবঙ্গে বলা হয় কালীঘাটের পট। তো পশ্চিমবঙ্গের লোকচিত্রের একটা, আর প্রধান হচ্ছে কালী মন্দির, কলকাতায় যে কালীঘাটের কালী মন্দির, সেই কালীঘাটের কালী মন্দিরকে কেন্দ্র করে কিছু হচ্ছে তোমার পটচিত্র শিল্পীর উদ্ভব ঘটে। সেই পটচিত্রশিল্পী সেই মন্দিরের সামনেই বসে থাকতো, সেখানে পেন্টিং করতো, এবং তাদের মূল বিষয়বস্তু হচ্ছে দেবী দুর্গা, কালী, এরা। তো সেই সময় তোমার হচ্ছে প্রচুর পরিমাণে পপুলারাইজ হয়ে যায়। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের কালীঘাটের পটচিত্র খুব বিখ্যাত, কালীঘাটের মন্দিরকে কেন্দ্র করে এই যে দেখো কালী দেবতা, দেবী কালী, দুর্গা, এদেরকে চিত্রায়িত করা হতো। হুম, থাংকাকা পেন্টিং, পরীক্ষায় সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবে, থাংকা পেন্টিং বিষয়বস্তু কি? ছবি দেখলে বুঝতে পারবে না কি থাংকা পেন্টিং এর মূল বিষয় কি। যেমন জাতকের কাহিনী পাওয়া যাচ্ছে অজন্তাতে, গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত, তেমনি তোমার গৌতম বুদ্ধের সাথেই সম্পর্কিত হচ্ছে থাংকা পেন্টিং। এবার বৌদ্ধ ধর্ম কোথায় বেশি রয়েছে আমাদের এখানে? লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ। তো সিকিমে হচ্ছে প্রচুর পরিমাণে প্রচলিত হচ্ছে তোমার এই থাংকা পেন্টিং বা থাংকা তোমার হচ্ছে ইয়ে। তো সিকিম ইজ বৌদ্ধিজম, এখানে হচ্ছে প্রচলন করেছে, প্রচলিত প্রচুর পরিমাণে বিখ্যাত বৌদ্ধ ধর্মের জন্য ইম্পর্টেন্ট সিকিমের থাংকা পেন্টিং, যেটা হচ্ছে তিব্বতী শৈলীতে আঁকা হয়, তিব্বতী শৈল, তার থাংকা পেন্টিং গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত। প্রশ্ন জিজ্ঞাসা করেছে এসএসসি সিএইচএসএল এর, বলছে থাংকা চিত্রকর্ম কোন দেবতাকে চিত্র করা হয়? ইসলামিক, বৌদ্ধিস্ট? অপশন নাম্বার বি, বৌদ্ধিস্ট। গৌতম বুদ্ধ থাংকা পেন্টিং বিখ্যাত সিকিম বা তিব্বত। পরবর্তী প্রশ্ন বলছে বাড়ির সামনের মেঝে সাজানোর জন্য কোন ধরনের শিল্প ব্যবহার, একটু আলাদা ধরনের প্রশ্ন। এটা হচ্ছে রেলের এনটিপিসির কোশ্চেন, কিন্তু একটু পুরনো, 2021 সালের কোশ্চেন, মানে এই বছর 2025-এর আগের যে পরীক্ষাটা হয়েছিল। তো কোলাম, রাজস্থানে ইম্পর্টেন্ট, খুব বিখ্যাত কোলাম, এটা হচ্ছে বাড়ির সামনের মেঝেতে আঁকা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের চিত্রকলার ক্ষেত্রে নিচের কোন জোড়াটি ভুল? মানে এখানে পেন্টিং এর নাম রয়েছে, ওখানে হচ্ছে তোমার রাজ্যের নাম রয়েছে, তোমাকে হচ্ছে ম্যাচ করতে হবে, ভুলটা খুঁজে বের করতে হবে। সওরা পেন্টিং জাস্ট কিছুক্ষণ আগে বললাম, এটা ঠিক আছে। সওরা পেন্টিং ওড়িশাতে দেখা যায়। বাঘ পেন্টিং পড়িয়েছি, বাঘ পেন্টিং মধ্যপ্রদেশে ঠিক আছে এটা। ফাত পেন্টিং রাজস্থানে ঠিক আছে, এটা পড়িয়েছি, ফাত পেন্টিং সেই রামনারায়ণ কি ফাত বড় 30 ফিটের বললাম না। গুলের পেন্টিং এটা কর্ণাটকে নয়, অপশন নাম্বার এটা ঠিক নয়, ম্যাচ হয়নি, তো অপশন নাম্বার ডি হবে। ম্যাচ হয়নি বলেই এটা উত্তর হয়েছে, ম্যাচ হয়নি বলেই এটা উত্তর হয়েছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার ডি। পরবর্তী 29 নম্বর প্রশ্ন বলছে লোকচিত্রের ক্ষুদ্রাকৃতি শৈল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মানে এখানে বলতে চাই মিনিয়েচার আর্ট ফর্ম। মিনিয়েচার মানে ছোট জায়গায় আঁকি, ছোট পেপারের মধ্যে, ছোট কোনো একটা কাঠের কোনো ব্লকের মধ্যে, বা তোমার হচ্ছে পোড়ামাটির যে ইয়ে হয় না, সেখানে আঁকা হবে। তোমরা লক্ষ্মী পুজোতে দেখেছো, অনেক গ্রামে গঞ্জে দেখবে লক্ষ্মী পুজোতে সরা হয়, সরার মধ্যে হচ্ছে লক্ষ্মী দেবীর পেন্টিং করা থাকে, দেখেছো? ওগুলোকে মিনিয়েচার পেন্টিং বলা হয়, ছোট ছোট জায়গায় যেগুলো আঁকা হয়। তো বলছে এই ধরনের মিনিয়েচার স্টাইল অফ ফোক পেন্টিং সব থেকে বিখ্যাত রাজস্থানে ইম্পর্টেন্ট, রাজস্থানে বানি ঠানি পড়িয়েছে তোমাদের আমি। ঠিক আছে, 30 নম্বর বলছে নিচের কোন চিত্রকর্মটি সাপের তোমার চিত্রকর্ম নামেও জনপ্রিয়? বলো পড়াইনি, লাস্টের দিকে রেখেছি, মনে করে দেখো, প্রথম দিকে পড়িয়েছিলাম আজকে। গুলের কোনটা হবে? তুমি খুঁজবে মঞ্জুষা আর্ট। মঞ্জুষা আর্ট কোথায়? বিহারে খুব বিখ্যাত মঞ্জুষা আর্ট, বিহারে বিখ্যাত, বেহুলা লক্ষিন্দরের কাহিনী, মঞ্জুষা আর্ট বিখ্যাত বিহারে, যেটাকে স্নেক পেন্টিংও বলা হয় বা সাপের পেন্টিং বলা হয়। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, কমপ্লিট করলাম আজকের পেন্টিং, ভারতবর্ষের যে ফোক পেন্টিংগুলো রয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে সমস্ত চিত্রকর্ম রয়েছে, তাদের বৈশিষ্ট্য, সেগুলোর কি বিশেষত্ব রয়েছে প্রত্যেকটা, এবং ডিসকাশন করেছি হচ্ছে প্রতিটা পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছে এখান থেকে, প্রত্যেকটা জায়গা আমি তোমাদের দিয়েছি এমসিকিউ প্লাস থিওরি, মানে থিওরি আগে তারপর এমসিকিউ দিয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো, লাইক করতে পারো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি, আর আমি রঞ্জিত বর্মন, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন টপিকে। আর তোমাদের যদি কোনো টপিকের উপরে ভিডিও চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, স্যার এই টপিকের উপরে ভিডিও চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ।